যে এই যে ভারতের যে কূটনৈতিক সম্পর্কের কথা বলছে, অনেকদিন থেকেই আসলে আলোচনাটা চলছে। সে 5ই আগস্টের আগে যখন থেকে 5ই আগস্টে সেখানে সংবাদ সম্মেলন হবে শেখ হাসিনার, সেই আলোচনা থেকেই কিন্তু বাংলাদেশের সাথে ভারতের টানাপোড়েনের সম্পর্কে আগেও ছিল, কিন্তু সেটা প্রকাশ্যে এসেছে এখন আরো। মানে তারেক রহমানকে যেভাবে চাপ দিচ্ছে প্রতিদিন, তো আজকে জয়শঙ্কর এ বিষয়ে যেটা বললো, তো সেটা তো আসলে বাংলাদেশ সবসময় বলে আসছে, মানে শেখ হাসিনা সরকার ছাড়া অন্যরা সবসময় বলে আসছে যে একটা সম্মানজনক এবং মানে উভয় যাতে লাভবান হয় বা উভয় স্বার্থ রক্ষা হয়। তো সেটা উনি মানে পররাষ্ট্রমন্ত্রী আসলে এটা কি মিন করেন নাকি এমনি বলার জন্য বলা রাজনৈতিক বক্তব্য? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আমার আজকে আপনার সকল দর্শক শ্রোতা এবং সেই সাথে আমার সহ-আলোচক ভিপি ইব্রাহিম ভাইয়ের কে সালাম দিয়ে শুরু করছি। আজকে বিএনপির সম্ভবত 309 189তম দিন সরকার ক্ষমতায় আসার পরে, অর্থাৎ 6 মাস 9 দিন হয়েছে। প্রথম কথা হচ্ছে যে 6 মাস 9 180 দিন দিন বা পরে 6 মাস বলে আর কি। 189 দিন আমি গুনছি, কিন্তু আই এম গুনছেন কাউন্টিং দ্য ডে। প্রতিদিন। হ্যাঁ, রাইট, 189 দিন। তো এই 189 দিন কিন্তু একটা যে কোনো কোনো সরকারকে আপনি মাপতে পারেন না যে সে কেমন করছে, কি করছে না করছে। তবে একটা জায়গায় এই সরকারের আমি সাধুবাদ দেই এবং আমি সম্পূর্ণ কৃতিত্ব দেই তার পররাষ্ট্র মন্ত্রণালয়কে, যে তারা বাংলাদেশের পরিচয় টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ সমুন্নত রাখার জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, পাথরের মতো, পাহাড়ের মতো। তাকে টলানো সম্ভব হয় না এখন পর্যন্ত কোন রকম ভয়ভীতি দিয়ে। আপনি দেখেন, যদি চেক করে দেখেন যে গত কয়েকদিনে, গত ধরেন 10 দিনের যদি আমরা আমরা একটা দৈনিক যদি আমরা পরিস্থিতি দেখি, ত্রিবেদী সাহেব ঘোরাফেরা করছেন এখানে ওখানে, তারেক সাহেবের কাছে পাত্তা না পেয়ে উনি আমির খসরু সাহেবের কাছে গেছেন, তাকে একটা কাগজ ধরিয়ে দিয়েছেন, সেটার নাম হলো কৌটিল্য। তারপরে আরেকজনের কাছে গেছেন, সেখানে তিনি এসেছেন ইন্ডিয়া ম্যাটার্স। তো এগুলি আসলে এই সমস্ত ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ নাই। বাংলাদেশ কিন্তু এখন একটা আমি বাংলাদেশের অন্য কি কোন দিকে কি আছে না আছে, তবে বাংলাদেশ এখন তার নিজের অবস্থান খুব পরিষ্কার করেছে। সেটা হচ্ছে যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে মর্যাদা প্রাপ্য সেটা বাংলাদেশকে যথাযথভাবে দিতে হবে, এবং এটা দেওয়া হলেই শুধুমাত্র বাংলাদেশ একটা পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার তার স্বার্থ দেখে এই কাজ করে যাবে। এত কিছুর মধ্যে যখন জানে যে গত 18 মাস ধরে ভারতের যে সকল স্তরে, রাজনৈতিক স্তর, তার সাধারণ মানুষের যে কথাবার্তা, আচার আচরণ, বিহেভিয়ার, তাদের যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের যে সমস্ত উস্ফালন, এইগুলি দেখার পরে যখন বাংলাদেশ কোনোভাবেই কোনো কিছুতেই মানে দমানো যাচ্ছিল না, তখন তারা কি করলো, তারেক রহমান সাহেবের সরকার আসা মাত্রই কিন্তু সীমান্তে ক্রমাগতভাবে অত্যাচার শুরু করেছে। একটা হলো সীমান্ত হত্যা, 2 নম্বর হচ্ছে যে পুশিন, এইগুলি করে অনেকবার চেষ্টা করেছে। এবং বাংলাদেশ এই মুহূর্তে একটা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ভালো যে দিকটা সেটা হলো, বাংলাদেশের কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান আগে কখনো সত্য কথা পাবলিক ফোরামে স্বীকার করে নাই। এইবারই কিন্তু জনাব তারেক রহমান সাহেব কয়েকটা মিটিং এ, আমি জনসভায় উনি বলেছেন যে আমাদের গ্যাস নিয়ে একটু অসুবিধা আছে, তবে আমরা চেষ্টা করছি সে ঠিক করে জানে। এই যে অসুবিধা আছে, সবচেয়ে বড় কথা কি, যে একজন রাজনীতিবিদ, বিশেষ করে দেশের সরকার প্রধান যখন জনগণকে সত্য কথা বলে, জনগণ কিন্তু তার উপর আস্থা ফিরে পায়। এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন রাজনীতির। যে আমাদের যে অতীতের যে আমরা ধারা দেখেছি, যে মানুষকে বোকা বানিয়ে, মানুষকে মিথ্যা কথা বলে, ভুল বুঝিয়ে, তাকে একটা আশার বানিয়ে, তারপরে একটা বিপজ্জনক মুহূর্তে তখন হাত পা মানে সারেন্ডার করে দেওয়া, এই জিনিসটা কিন্তু তারেক সাহেব করছেন না, হুইচ ইজ এ গুড সাইন। এবং আমি মনে করি যে উনি যে 17 বছর, মানুষে বলে যে 17 বছর উনি লন্ডনে ছিলেন, উনি তো বাংলাদেশের সম্বন্ধে, রাজনীতি থেকে আলাদা হয়ে গেছেন। বাট আই থিঙ্ক দ্যাট সেই 17 বছরে উনি ওখানে দের আর সাম গুড থিংস হি পিকড আপ।
যে যার মধ্যে এটা একটা যে সত্যটা মানুষের কাছে বলা। কিন্তু এবং তাহলে আমি বিরোধী দল আসলে মানে বিরোধিতার জন্য বিরোধিতা বিরোধী দলের করে কথা আসছে, নাকি এখানে আসলে আমি আসছি ওই পয়েন্টে আসছি। প্রথম কথা হলো যে আপনি যে বিরোধী দলের যে একটা উদাহরণ দিলেন, মানে সবচেয়ে বড় আপনি সমস্যা দেখেন, যেটা ছিল আপনি সেই আমি জানি না সমস্যার জন্য গত তারা কয়েকদিনে সফল আপনি হচ্ছে দেখেছেন না, কিনা, গত কয়েকদিনে তারপরেও এত বিরোধী কেন? বাংলাদেশের সরকারের সাথে ভারতের পররাষ্ট্র বিষয়ক নিয়ে বেশ কয়েকটা চ্যানেল থেকে কয়েকটা এবং তাদের সুর কিন্তু পাল্টে গেছে। তারা কিন্তু এখন বলছে যে এই যে গত 18 মাসে এই সরকার আসার পরে এই সরকারকে উত্ত্যক্ত করার জন্য যে সমস্ত রাজনীতিবিদরা অতিরিক্ত কথা বলেছে, তাদের কিন্তু ফল কিন্তু এখন ভারত ভোগ করছে। অর্থাৎ জনাব তারেক রহমানকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে ভারত বাংলাদেশকে বাংলাদেশের স্বার্থ বুঝিয়ে দেবেন। এবং তারেক রহমান সাহেব এটা নিশ্চিত করেছেন যতক্ষণ পর্যন্ত উনি শিওর না হবেন যে ভারত বাংলাদেশকে তার প্রাপ্য বুঝিয়ে দিবে, পানির হিস্সা বুঝিয়ে দিবে, এই ধরনের কোনো কমিটমেন্ট না করবে। কারণ ভারত কখনো তাদের কমিটমেন্ট রাখে নাই। তারা তাদের সেই কূটনৈতিক ভাষার ভিতরে প্যাচকুচ মেরে কিন্তু সবসময় বাংলাদেশ কিন্তু এই গত 17 বছর ঠকিয়েছে এবং আবারও সে একই ধারা চালু করতে যাচ্ছে। বাংলাদেশ এবার কিন্তু আটঘাট বেঁধে তারা নেমেছে। এক, 2 নম্বর হচ্ছে বাংলাদেশে এখন একটা জানালি সংকট আছে এবং মানুষকে উস্কে দেওয়ার, এবং সেই সাথে আমি বলবো যে আমি বিরোধী দলদের উদ্দেশ্যে আমি যেটা আপনার যে পয়েন্টটা আপনি আনছিলেন যে ডক্টর শফিক সাহেব যদি বলে থাকেন যে আসল যুদ্ধ শুরু হয় নাই, উনি কি মিন করছে জানি না, বাট আর যাই হোক বিএনপি সরকারকে উৎখাত করার জন্য তাকে অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক পথ। সেই পথ এখনো দেখা যায় নাই। কারণ বিএনপি, আমি আগেও বলেছি যে বিএনপি কিন্তু কোনোদিনও আওয়ামী লীগ হতে পারবে না। বিএনপির ভিতরে যে মধ্যমপন্থী যে চরিত্রটা আছে সেই চরিত্রটা কিন্তু সবসময় বজায় ছিল, এখনো আছে। কিন্তু বিএনপির কিছু ম্যানেজমেন্ট অফ স্টেজ, অর্থাৎ যে বিভিন্ন রকম তথ্য ম্যানেজমেন্ট এবং বয়ান তৈরি করা, একটা জিনিস আপনি মনে রাখতে হবে যে সরকার কিন্তু বহির্বিশ্বে চলে বয়ানের উপরে, আর ভেতরে কিন্তু সততার উপরে চলে। তো বহির্বিশ্বের যে বয়ানটা আপনি কিছু খেয়াল করে থাকবেন, গত 1-2 সপ্তাহ ধরে আমি নিউ ইয়র্কে শামীম ওসমান বলে বেড়ানো শুরু করেছে যে জাতিসংঘে নাকি একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে বাংলাদেশে কি বিন লাদেন বা আল কায়দার একটা ঘাঁটির চেষ্টা করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে ওই রিপোর্টের, আমি আপনাকে বলি, ওই রিপোর্টের 101 পৃষ্ঠার রিপোর্টে 56তম পৃষ্ঠায় শুধুমাত্র একটা কথা লেখা আছে, যেটা লেখা আছে যে বাংলাদেশে চেষ্টা করা হচ্ছিল এটা বেস খোঁজার জন্য, কিন্তু জনসাধারণ এবং সরকারের তৎপরতার কারণে এটা তারা করতে পারে, এটা ব্যর্থ হয়েছে। এইটার উপর ভিত্তি করে প্রপাগান্ডা মেশিন চালু শুরু করেছে এবং এটা কিন্তু ইন্ডিয়াতেও শুরু হয়েছে। তো আমি বলবো যে এই জিনিসগুলি, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়া কখনো বাংলাদেশের পক্ষে কথা বলতে চায় না, এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার। মেইন স্ট্রিম মিডিয়া কখনো বাংলাদেশের সরকারের যে ভালো কাজগুলিকে এগুলিকে কিন্তু প্রজেক্ট করতে চায় না। বাংলাদেশের মানে বিরুদ্ধে যে প্রচারণা চলছে সে প্রচারণার বিরুদ্ধে মেইন স্ট্রিম মিডিয়া কখনো দাঁড়ায় না। ডিপ্লোম্যাটও কিন্তু এই কথাটা লিখেছে এবং কিছুই না, কিন্তু বরং বলেছে যে ভারতের ভিতরে, মানে আপনি আজকে যদি খেয়াল করে দেখেন যে সন্ত্রাসবাদের সম্প্রসারণের পসিবিলিটিতে বাংলাদেশের সারা বিশ্বের যে আপনার তালিকা আছে, সে তালিকাটা হলো সবচেয়ে নাজুক অবস্থায় আছে তুলনামূলকভাবে বাংলাদেশের থেকে 13 নম্বর পজিশনে, মানে 13th ডেঞ্জারাস কান্ট্রি, আর বাংলাদেশ হলো 42nd ডেঞ্জারাস, অর্থাৎ 3 গুণ পিছনে আছে। বাংলাদেশের সমাজ এবং বাংলাদেশে যে ইসলাম প্র্যাকটিস করা হয় সেই ইসলাম কিন্তু ভাই এই এক্সট্রিমিস্টদের ইসলাম না। এবং আমি একটা জাতিসংঘের রিপোর্টে দেখেছি যে একটা পুরো তদন্ত করে দেখেছে যে বাংলাদেশের কিন্তু মাদ্রাসা ইজ নট দি সোর্স অফ এই এক্সট্রিমিজম। এবং যত কেস এর আগে বেড়েছে হাসিনা আমলে, মাদ্রাসার ছাত্ররা কিন্তু ইনভলভ ছিল না, কিন্তু মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার শিক্ষক এবং এই সমস্ত ধর্মভীরু মানুষদেরকে কিন্তু প্রসিকিউট করা হয়েছে। অথচ যে ঘটনাগুলি ঘটে এগুলি কিন্তু সব ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েরা। আপনি হাউলি আর্টিসানের কথা চিন্তা করেন এবং সব জায়গায় এগুলি কিন্তু সব যারা
এরা কোত্থেকে হচ্ছে? এগুলো কিন্তু তাদের এই ইন্টারনেট থেকে যে প্রপাগান্ডা হচ্ছে, এই প্রপাগান্ডা থেকে কিন্তু তারা মোটিভেটেড হয়। তো বাংলাদেশের প্রয়োজন কি? ইন্টারনেট বন্ধ করার প্রয়োজন নেই। বাংলাদেশের প্রয়োজন কানেক্টিভিটি, এই যে ইয়তের সাথে, তরুণ সমাজের সাথে সরকারের যে এই কানেকশনটা বান্ধ, যার কারণে বা এই কানেকশনটা ছোট, এই কানেকশনটা যদি বাড়াতে পারে তাহলে বাংলাদেশে এই ধরনের প্রলিফারেশনের কোনো সুযোগ নেই। আর ভারতের ব্যাপারে 3-4টা আপনার পালকি শর্মা বলেছে যে ভারত হাজারো চেষ্টা করেছে কিন্তু তারেক রহমানকে কনভিন্স করার মতো এমন কোনো পরিস্থিতি ভারত তৈরি করতে পারে নাই। সুতরাং ভারতের উচিত বাংলাদেশ থেকে আস্থা অর্জনের জন্য যা করার সেটা করা, তাহলেই একমাত্র। এবং সেই আস্থা কি? এই যে শেখ হাসিনার যে 5ই আগস্টে যা করেছে, এটা কিন্তু ভারত বলার চেষ্টা করছে যে ভারতের এটার মধ্যে কোনো স্বাদ নাই, অথচ ভিডিওতে দেখা গেছে যে ভারতের সব উচ্চপদস্থ রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তারা কিন্তু শেখ হাসিনার সঙ্গে গিয়ে দেখা করেছে, এরকম ভিডিও কিন্তু ছেড়েছে। এবং এটা কারা ছেড়েছে? আওয়ামী লীগেররা ছেড়েছে। এবং তারা এটা দিয়ে ক্রেডিট দিতে চায় যে শেখ হাসিনা এখনো ক্ষমতাবান এবং তার সাথে বা ভারতের উচ্চ স্তরের রাজনীতির নেতৃবৃন্দের যোগাযোগ আছে। আর পক্ষান্তরে পররাষ্ট্র মন্ত্রণালয় খেলছে। তো এখন আপনি মনে করেন যে ভারতের যদি একটা বিচ্ছিন্নতাবাদী বা একটা ক্রিমিনালকে বাংলাদেশে যদি বাংলাদেশ সরকার যদি এরকম একটা সংবাদ সম্মেলন করতে দেয়, ভারতের কেমন লাগবে? আমাদেরও এরকমই লাগে। এবং এটাই কিন্তু যৌক্তিক আমি বলবো রিয়াকশন বাংলাদেশ দেখিয়েছে। এবং উই আর প্রাউড অফ দি প্রাইম মিনিস্টার ফর টেকিং দ্য রাইট স্ট্যান্ড। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি, ভারত এরকম হুমকি দিয়ে প্রাইম মিনিস্টারের জীবনের হুমকি আনতে পারবে না। বাংলাদেশের মানুষ যদি তারেক সাহেবের পাশে দাঁড়ায় থাকে, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ায় থাকে, তাহলে বাংলাদেশ ওই ভারত কিছুই করতে পারবে না। দ্যাট ইজ ফর শিওর। তো এটাই বলে আমি আপাতত থামছি। থ্যাংক ইউ।